রাজনৈতিক চক্রান্তকারীদের পাল্লাই পড়ে কোন বৈধ ভোটারের নাম কাটে, সে মতুয়া হতে পারে, দলিত হতে পারে, নমশূদ্র হতে পারে, আদিবাসী হতে পারে, হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, আমাদের পূর্বপুরুষ লড়াই করে যে সংবিধান দিয়েছে, সংবিধানের বাইরে গিয়ে যদি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কোন ভোটারের নাম কাটে, কেউ থাকুক আর না থাকুক, তার পাশে খাম চিহ্ন থাকবে, তার পাশে তাপস ব্যানার্জি থাকবে, তার পাশে নওশাদ সিদ্দিকীরা থাকবে। এটা মাথায় রাখবেন। আমাদের পূর্বপুরুষ 200 বছর ধরে লড়াই করেছে ব্রিটিশদের বিরুদ্ধে, শহীদ হয়ে গেছে। প্রীতিলতা ওয়াদ্দেদার, গান্ধী বুড়ি, মাতঙ্গিনী হাজরা, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক থেকে শুরু করে অসংখ্য 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 স্বাধীনতা সংগ্রামীরা কেউ শহীদ হয়েছে, কেউ আত্মত্যাগের পরে আমরা সংবিধান পেয়েছি, দেশ স্বাধীন দেশ পেয়েছি। সেই সংবিধানে 326 নম্বর ধারায় বলা হচ্ছে কি, প্রতিটা ভারতীয় নাগরিক যার বয়স 18 বছরের ঊর্ধ্বে তারাই ভোট দেওয়ার স্বাধীনতা আছে, হয়ে গেল, তার রাইট আসলো। সেই রাইটটা যদি এই তৃণমূল বিজেপি মিলে জাতাকলে ফেলে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য কারো ভোটাধিকার কেড়ে নেয়, আপনাদের বলে যাচ্ছি, পশ্চিম বাংলার যদি একটা বৈধ ভোটার, সিঙ্গেল পিস বলছি আমি, সে অশোকনগরে হতে পারে, আর আমার তোমার কি বলে মতুয়া ভাইয়ের কারো হতে পারে, সে বা গাইঘাটা হতে পারে, আমার দেখার প্রয়োজন নাই, সে হরিণঘাটা হতে পারে বা আপনার ঝাড়গ্রাম হতে পারে, একটা কারো বৈধ ভোটারের যদি ভোটার নির্বাচন কমিশন তার নাম বাতিল করে সিস্টেম মেনে তার নাম তোলার চেষ্টা করব, তারপরেও যদি নির্বাচন কমিশন মনে করে তার পাওয়ারের মিসইউজ করবে, আপনাদের বলে যাচ্ছি, আপনাদের এই আমাদের দলের প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের সাথে, বড় ভাইজানের সাথে কালকে রাতেই আমার কথা হয়েছে। যদি বাবাকে এভাবেই বলেছে, তুই নওশাদ দেখ, খোঁজ রাখবি, নেতৃত্ব বলে দিবি, যদি একটা ভোটারের নাম বাদ যায় তোকে আমরা দিল্লি পাঠাবো, সুপ্রিম কোর্টে গিয়ে ওই বাইটার হয়ে তুই লড়াই করবি। আমাদের পাওয়ার, আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষ টিকে ভাষাই বলেছে, সেই আমার মতুয়া হতে পারে, আমার দলিত হতে পারে, আমার আদিবাসী হতে পারে, আমার নমশূদ্র হতে পারে, আমার হিন্দু হতে পারে, আমার মুসলমান হতে পারে, দেখার দরকার নাই। পশ্চিম বাংলার কোন বৈধ ভোটারের নাম যদি বাদ যায়, তুই দিল্লি গিয়ে যেমন ওবিসি নিয়ে লড়াই করছিস, ওয়াকফ নিয়ে লড়াই করছিস, সিএন সময় লড়াই করেছিস, একইভাবে দিল্লি গিয়ে মামলা করবি, এদের জবাব তোকে দিতে হবে। তাহলে আমাদের ভয় পাওয়ার জায়গা নেই। কে কাগজ দেখতে চাইছে? একটা কথা বলে দিই আপনাদের, আমাদের গাইঘাটা থেকে শুরু করে মতুয়া বাড়ি থেকে শুরু করে মতুয়া সমাজের মানুষ অনেক চিন্তিত, স্বাভাবিক চিন্তার বিষয়। তবে আমি আপনাদের একটা কথা বলে যাই, ভোটের সাথে যারাই চিন্তিত হচ্ছেন, এই ভোট দেওয়া গণনা ফর্মের সাথে সিটিজেনশিপের কোনো সম্পর্ক নাই। এই বিজেপি তৃণমূল মিলে মানুষকে বোকা বানাচ্ছে, বিজেপি তৃণমূল মিলে হিন্দু মুসলমানের মধ্যে ঐক্যের সর্বনাশ ঘটাচ্ছে, এই বিজেপি তৃণমূল মিলে মানুষ ওদের জাঁতা কলে আমাদেরকে পিষতে চাইছে। তাই বার হয়ে আসতে হবে, কে হিন্দু কে মুসলমান দেখার দরকার নেই, ওদের জাঁতাকল থেকে ওরা যেভাবে আমাদের বোকা বানাচ্ছে তার থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের অধিকার আমাদের বুঝে নিতে হবে। কোনো বিএলও যদি, বুথ লেভেল অফিসার যদি আপনার বাড়িতে গিয়ে আপনার নাগরিকত্বের প্রমাণপত্র চাই, সঙ্গে সঙ্গে বলবেন একটু দাঁড়ান, আপনি শুধু ভিডিওটা বলবেন অন করছি, তোমার কত সাহস আছে আমার নাগরিকত্বের প্রমাণ চাইছো, তুমি আমাকে রেকর্ড করবো, সেটা একবার বলো। পারবেন তো? সে নবশূদ্র হতে পারে, মতুয়া হতে পারে, দলিত হতে পারে, মুসলমান হতে পারে, যারও বাড়ির সামনে গিয়ে যদি কোনো অফিসার বলে, আপনার ইলেকশন কমিশনের অফিসার, যে আপনার নাগরিকত্বের প্রমাণ আমাকে দিতে হবে, তারই ভোটার লিস্টে নাম তুলবো, সঙ্গে সঙ্গে বলে দেবে তুমি তো কোন বাচ্চা, তুমি যে দপ্তরে থেকে এসছো সেই দপ্তরের চিফ, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার চিফেরও ক্ষমতা নাই, রাইট নাই, অধিকার নাই আমার নাগরিকত্ব চেক করার। কি বলছি বুঝতে পেরেছেন? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাজ কি? ইসিআর কাজ কি? ইসিআর কাজ 18 বছর হয়ে গেছে, নতুন ভোটার লিস্টে নাম ঢুকাও, ভোটার মারা গেছে নাম বাদ দিয়ে দাও। আমার এই এখানে আচ্ছা, এর পাশের বিধানসভার নাম কি? হাবড়া বিধানসভার মেয়েকে আমরা বৌমা করে আনিনি কাকা বাবু, আনিছি তো। হাবড়ার মেয়েকে আমরা বৌমা করে এনেছি তো এখানে অশোকনগরে, আবার অশোকনগরের মেয়েকে আবার হাবড়ায় বিয়ে হয়েছে। এবার এখানে যখন ওখান থেকে মেয়ে বৌমা করে নিয়ে এসছি, ওখানে ভোটার লিস্টে নাম কেন থাকবে? এখানে আসবে তো। এই যে কারেকশন, এই যে চেঞ্জ,
এই সব কাজগুলো হচ্ছে ইলেকশন কমিশনের কাজ। আর নির্বাচনকে কন্ডাক্ট করা, নাগরিকত্ব যাচাই করার কাজ ওদের নয়, নাগরিকত্ব যাচাই ওদের করা রাইট নয়। সুতরাং আপনাকে এটা ভয় দেখানো হচ্ছে। কেন ভয় দেখাচ্ছে কেন? আমি বলছি, দায়িত্বহীন ভাষাই বলছি, এই মতুয়া সমাজের রাজনৈতিক কিছু কারবারিরা আছে, মতুয়া সমাজকে তারা কন্ট্রোল করতে চাইছে, তাতে আমার কোনো বক্তব্য নাই। কিন্তু মতুয়া সমাজের মানুষকে বিপদে ফেলছে ওই রাজনৈতিক কারবারিগুলো। ওরা ওদের ক্ষমতায় টিকে থাকার জন্য, এমপি এমএলএ হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য পুরো মতুয়া সমাজকে তারা আজকে বিভ্রান্তের মধ্যে ফেলছে। শুনছিলাম কে বলছে যদি নাম কাটা যায় 2-4 বার ভোট দিতে পারবেন না, তারপরে সিএ এর মাধ্যমে আবার ঢুকে যাবে। কেন বলতে পারছে না? তুমি কেন্দ্রীয় মন্ত্রী, তোমার বলার দরকার একটা মতুয়ার নাম কাটতে দেবো না আমরা। এটা বলার দরকার নয়, এটা বলার দরকার ছিল। তার পরিবর্তে কি বলছে? সিএ এর মাধ্যমে তোমার নাম ঢুকিয়ে নিয়ে হবে। যারা মতুয়া সমাজের মানুষ আছেন, আমার ভিডিওটা শুনছেন, আমি বলবো ওই রাজনৈতিক কারবারিদের পাল্লাই পড়বেন না। ভাত ভিত দুটোই আপনাদের যাবে। কারণ সিএ বলা হচ্ছে কি, ধর্মীয় কারণে উৎপীড়ন হয়ে আসলে তাকেই নাগরিকত্ব দেওয়া হবে। এবারে বলুন আমার মতুয়া ভাইরা, আমি সত্য মিথ্যা আমি বলার প্রয়োজন নেই, আপনি যে ধর্মীয় কারণে উৎপীড়ন হয়ে এসছেন, এটা কি শান্তনু ঠাকুর ঠিক করে দেবে? এটা কি মমতা বালা ঠাকুর ঠিক করে দেবে? এটা তো নয়। কাগজ হবে, আছে তো আপনার কাছে, কেন ওদের পাল্লাই পড়ে আপনি সিএ এর জন্য অ্যাপ্লাই করবেন? অলরেডি আপনি দেশের নাগরিক, ভোট দিচ্ছেন, সরকারি চাকরি করছেন, সরকারি বাসের ফ্যাসিলিটি দিচ্ছেন, সরকারি স্কুলে চাকরি করছেন, সরকারি স্বাস্থ্য কেন্দ্রের পরিষেবা নিচ্ছেন। যদিও সরকারি শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, তারপর আমি বলছি, তো আপনি আর আমি দুজনেই ভাই ভাই, দুজনেই দেশের নাগরিক। সেই আমরা যখন রাইট আছে, তারপরে ওদের পাল্লাই পড়ে কেন? ও আপনাকে কি করছে? গোমরাহ বানাচ্ছে। ও আপনাকে ভুল বুঝিয়ে শুধু এই জন্যই ভুল বোঝাচ্ছে কি, কেউ রাজ্যসভার এমপি হবে তো কেউ লোকসভার এমপি হওয়ার জন্য। আর আপনার আমার গরিব সাদাসিধে সরল সহজ মতুয়া ভাইগুলোর কি হচ্ছে? আতঙ্কিত হচ্ছে। তাই আমি এখানে এসে বলে যাই, এবার বলুন, সিএ অ্যাপ্লিকেশনে শুনছি নাকি 800 টাকায় নাগরিকত্ব বিক্রি হচ্ছে আর 20 টাকায় ফর্ম। খারাপ লাগছে আমার, পেপারে বেরিয়েছে 800 টাকায় নাগরিকত্ব বিক্রি হচ্ছে আর 20 টাকায় ফর্ম ফিল আপ। বুঝতে পারছেন? পুরো বুকা বানাচ্ছে। ঐক্যবদ্ধ হন, মতুয়া সমাজ ঐক্যবদ্ধ হন, নশূদ্র সমাজ ঐক্যবদ্ধ হন, দলিত সমাজ ঐক্যবদ্ধ হন। আমরা প্রশ্ন করব যখন নাগরিক, এটা নাগরিকত্ব প্রশ্ন নয়, তারপরেও বলছি সিএ এর সাথে নাগরিক, এসআইআর এর সাথে নাগরিকত্বের ব্যাপার নেই, তারপরেও বলছি ঐক্যবদ্ধ হন। যারা কাগজ চাইতে আসবে তাদের বলবো আগে তুমি কাগজ দাও। এই এসআইআর এর গল্প শোনাচ্ছে না এখানে, আওয়াজ আসছে? মমতা বালা ঠাকুর সিএ এর গল্প শোনাচ্ছে। যদি শোনাই শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুর মহাশয়, তাদেরকে সম্মান দিই ঠাকুর পরিবারের সন্তান হিসাবে, তাদেরকে আমি সম্মানে একটুও ত্রুটি রাখবো না। কারণ হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের যে অবদান মতুয়া সমাজের জন্য, সেই অবদানকে সামনে রেখে আমি সেই পরিবার, তার হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের রক্ত তাদের গায়ে বইছে, সেই জায়গায় আমি তাদেরকে একটু অসম্মান করব না। কিন্তু একজন মানুষ হিসাবে আমি সুব্রত ঠাকুরদের কাছে চ্যালেঞ্জ দিচ্ছি, আমি শান্তনু ঠাকুরদের বলছি, আগে আপনারা সিএ ফর্মটা সাবমিশন করে আমাদেরকে প্রমাণ দেখান, তারপরে সরল সাদাসিধে নিরহ মতুয়াদেরকে বলবেন সিএ ফর্ম ফিল আপ করতে। কি বলছি বুঝতে পারছেন? বলবেন আগে সুব্রত ঠাকুর, শান্তনু ঠাকুর মহাশয়দেরকে বলুন, ঠাকুর বাবু আগে আপনারা ফিল আপ করুন, তো খোঁজ নিয়ে দেখুন ফিল আপ করেছে কি করেনি। ঠাকুর পরিবারের সন্তান হিসেবে আমি রেসপেক্ট করি, ওখানে একটু আমার অসম্মান তাদের করব না, কিন্তু বাস্তব কথার সাথে মিলে আসতে হবে। তাহলে বোকা বানানো হচ্ছে আমাদেরকে। ঠিক একইভাবে মমতা ব্যানার্জি প্রায় 90,000 অফিসার দিল, বুথে বুথে পৌঁছে যাচ্ছে, বুথ লেভেল অফিসার, সুপারভাইজার, ইআরও, এই আরও দিয়ে তাড়াতাড়ি দ্রুততার সাথে যাতে এসআইআর হয় তার ব্যবস্থা করছে। আবার কলকাতায় নেবে কি বলছে এসআইআর এর বিরুদ্ধে। আমি একটা বলতে চাই, এতক্ষণ হয়তো মমতা ব্যানার্জির বাড়িতে এই গণনা ফর্ম পৌঁছে গিয়েছে, মমতা ব্যানার্জি মিডিয়া ডেকে, অভিষেক ব্যানার্জি মিডিয়া ডেকে গণনা ফর্ম আগে ছিঁড়ে ফেলুক, তারপরে নওশাদ সিদ্দিকী এসআইআর এর বিরুদ্ধে নামবে। পারবে? বার খাওয়াচ্ছে কাকে? চাপ
লাপিয়ে লাপিয়ে তোলার ব্যবস্থা কাকে করছে? আপনার মতো সাধারণ মানুষকে। যদি মমতা ব্যানার্জি সত্যিকারের এসআইআর এর বিরুদ্ধে হয় তাহলে ওই গণনা ফর্ম ছিঁড়ে ফেলে দিক। ভুল বলছি না কি গো ভাই? ভুল বলছি? সাপ হয়ে কামড়ানো ও যাবে ঝাড়া। আর একটা কি বলে বলে বরের ঘরের মাসি আর খুনের ঘরের পিসি। উনি তাড়াতাড়ির জন্য এসআইআর হওয়ার জন্য কি করছে? অফিসার দিয়ে দিল এসআইআর। এবার এখন যখন এবার আমরা প্রশ্ন করছি এসআইআর এসআইআর এসআইআর, আপনি বলেছিলেন করতে দেবো না, ঘিরাও করবে, হ্যান করবো, ত্যান করবো, তখন কি দেখছি কলকাতাতে একটা র্যালি বার করেছে। কারা এসে উপস্থিত হয়েছে? বলছে এসআই। যাদেরকে ডেকে আনা হয়েছে কাউকে বলছে নাগরিকত্ব দেবে, 15 বছরের বাচ্চা ছেলে তাদেরকে ডেকে নিয়ে এসে হাজির, যারা এখন ভোটার লিস্টের নামই উঠেনি তাকে নিয়ে এসে হাজির। আমি আপনাদেরকে একদম সহজ ভাষায় বলছি তো, যদি সত্যিকারের মমতা ব্যানার্জি এসআইআর এর বিরুদ্ধে হয়, যে অরিজিনাল যে ফর্ম দুটো বাড়ি বাড়ি থেকে দুটো করে ফর্ম দিচ্ছে তো, ওই দুটো ফর্ম মমতা ব্যানার্জি মিডিয়া ডেকে কি করুক, ছিঁড়ে ফেলে দিক। আর অভিষেক ব্যানার্জি তারপরে নওশাদ সিদ্দিকী মমতা ব্যানার্জির সাথে ওই রাস্তায় হাঁটবে, এসআইআর হতে দেবো না। তাহলে ভাই দুধকে দুধ পানিকে পানি হবে। আপনারা অবাক হবেন, রাস্তায় নেবে প্রতিবাদ করবে কে? পাবলিক, যারা সরকারে নাই। সরকারের কাজ কি রাস্তায় নামুক, আমি না বলছি না। সরকারের কাজ কি হবে? প্রথম, তৃণমূল তো সরকারে আছে ভাই, হ্যাঁ, 200-র ওপরে তাদের বিধায়ক, রেজুলেশন পাস করাতে পারে তো এসআইআর পশ্চিমবাংলায় করতে দেবো না। হ্যাঁ, কেরলে রেজুলেশন পাস হয়েছে তো ওয়েস্ট বেঙ্গলে রেজুলেশন পাস করিয়েছে। ওখানে রেজুলেশন পাস করলেই তো হয়তো পরিবারের কেউ গ্যারেজ হয়ে যেতে পারে। কেন বুঝতে পারছে না? পরিবারের লোককে বাঁচানোর জন্য এত মানুষকে, 10.5 কোটি মানুষকে চিন্তায় ফেলে দিয়েছে। তো আমরা 10.5 কোটি মানুষকে প্রস্তুত নিতে হবে। আমরা আমাদের পরিবারকে বাঁচাবো। ওই কালীঘাটের ব্যানার্জি পরিবারের কি হচ্ছে আমাদের দেখার সময় নয়। আমরা সংবিধান প্রদত্ত অধিকার নিয়ে আমরা মাথা তুলে বাঁচবো। কারো দয়াতে না, মোদিজির দয়াতে না, মমতা ব্যানার্জির দয়াতে আমরা ভারতবর্ষে আছি। আমরা আমাদের পূর্বপুরুষের লড়াই করে ব্রিটিশদের তাড়িয়েছি, ব্রিটিশদের তাড়িয়ে আমরা এখানে আছি। এটা মাথায় থাকবে তো? আর কেউ আমাকে খেতে দিচ্ছে না। এই লক্ষ্মীর ভান্ডার এসব যে গল্প শোনাচ্ছে, মোদিজিও টাকা পাঠাচ্ছে না নিজের ঘাট থেকে। আর নামটা কি, মমতা ব্যানার্জি আপনারা যদি নিজে থেকে না ফিল আপ করতে পারেন, আমি অলরেডি ভিডিও ছেড়েছি, তারপরে যদি নিজে থেকে ফিল আপ না করতে পারেন, আমাদের প্রতি বুথে আমাদের যে নেতৃত্বরা আছে যোগাযোগ করুন। হেল্প ডেস্ক করেছি আমরা বিভিন্ন বিধানসভার বিভিন্ন বুথে আমরা হেল্প ডেস্ক করেছি, কেন্দ্রীয়ভাবে আমাদের নাম্বার দিয়েছি। আবার তাপসবাবু আপনাদের আপনার ডেস্টিনেশন বলে দিল। প্রতিদিন বেলা 8টা থেকে বেলা 12, সকাল 8টা থেকে বেলা 12টা পর্যন্ত তার বাড়িতে মানে অফিস খুলেছে ওখানে। আপনারা ওখানে আসবেন, সমস্যা আমরা সমাধান করব। তবে অনুরোধ করব, ফর্ম আসার পরে 2টো কপি জেরক্স করে নেবেন। অরিজিনালগুলোকে একটু সাইডে রেখে জেরক্সের ওপরে আপনারা কি ফর্মটাকে ফিল আপ করবেন। ফলে কি ভুল ভ্রান্তি হলেও চেঞ্জ হবে। নাহলে এই ভালো ফর্মটার উপরে করলে কি হবে বলুন তো? এই ফর্মটা ফিল আপ করলে কি হবে বলো তো? অরিজিনালটাতে যদি একটু পেনের ঘেঁচাঘেঁচি হয়ে যায় বিপদ হবে। আমি অনুরোধ করবো আপনাদের এই ভুল কাজটা করবে না। বাবুকে ধরে নামিয়ে দাও। কি বলছি বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি 5 মিনিটের মধ্যে চেষ্টা করবো, শর্টে হবে 5 মিনিটে ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে আপনাদেরকে দেখাতে চাই। শুনবেন? 5 মিনিট হয়ে গেলে কিন্তু সিগন্যাল দেবে, আমাকে আর একটা প্রোগ্রাম আছে। এই ধরনের ফর্ম আপনাদের বাড়ি 2টো করে আসবে, ভোটার পিছু 2টো ফর্ম। আপনার বাড়িতে 4টে ভোটার থাকলে কটা ফর্ম পাবেন? আচ্ছা, 2টো করে আসলো। আমি এই ফর্মটা সুবিধার্থে আমি একটু কি করেছি জানেন,
পোর্টাল ফর্মকে 4টে ভাগ করেছি, মানে যাতে এত ঘর কি ফিল আপ করবো রে বাবা, যাতে এই না মনে হয় এটা ইজি। আচ্ছা আমি বলেছিলাম খেয়াল আছে, এসআইআর যদি বাঘ হয় বাঘকে আমরা খাঁচাবন্দি করব। এখানে বাঘকে খাঁচাবন্দি করার এক একটা রড আছে, রড দিয়ে তো খাঁচাটা তৈরি করতে হবে, নাহলে বেরিয়ে যাবে তো। এক একটা রড আছে, সেটা খাঁচায় বাঘকে বন্দি করা যাবে, অর্থাৎ এসআইআরকে বন্দি করে নেবো, পকেটে ভরে নেবো আমরা এসআইআরকে, কোনো অসুবিধা নেই। তাহলে এইটা আমি 5 মিনিটে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। 5 মিনিট হয়তো অনেক কিছু ছেড়ে যেতে পারে, আমার থেকে ভালো কেউ যদি বোঝানোর চেষ্টা করে তারটা আপনি শুনবেন, ঠিক আছে? তারপর আমি আপনাকে শর্টে বলে যাচ্ছি। এই ফর্মটাকে আমি 4টে পার্ট করছি আপনাদের সুবিধার্থে, যাতে আপনারা সহজেই এই ফর্মটাকে আপনারা ফিল আপ করতে পারেন, ভয় না পেয়ে। আপনাকে আমি একটু বলছি, টোটাল একটা ফর্ম, তো এটা ফর্ম, ধরো না ভালো করে, এটা ফর্ম, এটাকে আমি 4টে পার্ট করে নিচ্ছি। ফার্স্ট পার্ট কি করছি, আপনাদের দিক থেকে বাম দিক থেকে শুরু হচ্ছে, তো এখানে আপনার নাম, এপিক নাম্বার, আপনার ঠিকানা লেখা প্রিন্ট হয়ে আসবে ফর্মে। দ্বিতীয় হচ্ছে আপনার ক্রমিক সংখ্যা, তার অংশ, পার্ট নাম্বার, বিধানসভার নাম প্রিন্ট হয়ে আসবে। তৃতীয় হচ্ছে কিউআর কোড আছে, এইখানে পেন নিয়ে না কেউ ঘুজাঘুজি করে, এটা খুব সূক্ষ্ম জায়গা। 4 নম্বর কি আছে, আপনার আজকের দিনে ভোটার লিস্টে যে ছবিটা আছে সেটা এখানে প্রিন্ট হয়ে আসবে। 5 নম্বর, আপনাকে একটা পাসপোর্ট সাইজ ছবি, রঙিন ছবি, ব্যাকগ্রাউন্ড সাদা লাগাতে হবে। শুধু তাহলে পার্ট 1-এ আপনার কাজ কি, একটাই কাজ, শুধু একটা পাসপোর্ট সাইজ ছবি যার ব্যাকগ্রাউন্ড কালো সেটা প্রিন্ট করতে হবে। 2টো ফর্ম থাকবে, তাহলে 2টো ছবি লাগবে, 2টো ফর্মে 2টো ছবি লাগিয়ে দিলেন। পার্ট 1 কমপ্লিট। ভয়ের কিছু কিছু আছে, কারো জানার আছে পার্ট 1 সম্পর্কে, কারা বুঝতে পেরেছেন হাত তুলুন তো। পার্ট 1-এ একটাই কাজ, একটা পাসপোর্ট সাইজ ছবি, রিসেন্ট ছবি, যার ব্যাকগ্রাউন্ডটা কালো সাদা হবে। দ্বিতীয় চলে আসুই, ফর্ম এটা পার্ট 1 ভর্তি ফিল আপ হয়ে গেল। পার্ট 2 কি করবেন, পার্ট 2 কোথায়, এই জায়গায় পার্টটা, তাই তো, এই জায়গাটা তো নাকি, এখানে দেখবেন 2টো পার্ট আছে, এইদিকে লেখা আছে, তারপরে একটা ঘর কাটা, এইদিকটা ফাঁকা আছে। ফিল আপটা কোথায় হবে, এই যে ফাঁকা জায়গাটা আছে, এখানে কি দেওয়া আছে, জন্ম তারিখ, তারিখ, মাস, সাল ঢুকিয়ে দেবেন। তারপরে কি আছে, আধার নাম্বার, যদি আধার কার্ডে ইচ্ছা আছে, ঐচ্ছিক বিষয়, আপনি ইচ্ছা করলে দিতে পারেন, নাও পারেন, তবে আমার বক্তব্য আমি দেবো, আমার যেটা আমি ফিল আপ করবো আমি দেবো। আমি চোর ডাকাত গুন্ডা মস্তান ভোট চোর নয়, আমি ভোট চোর নয়, মানুষ মারা খুনিও নয়, আমি হিনিয়াস ক্রাইমও করিনি, নোটোরিয়াস ক্রিমিনাল লিস্টে আমার নাম নেই। আমার অসুবিধে কোথায়, আমি আমার নাম্বার দেব, আপনারা পারলে দিতে পারেন, নাও পারেন। আচ্ছা ছেড়ে দাও। যদি আপনারা বসতে চান 5 মিনিট বসতে পারেন, ভাইজান নামাজের পরে 5 মিনিট বলবেন। হ্যালো, 5 মিনিট আমি বুঝিয়ে দেবো, 5টা মিনিট। ভাই বসেন বসেন, আমাকে নামাজ পড়তে হবে। তো সেকেন্ড পার্টটাতে আসবেন, কি বলেছিলাম, জন্ম তারিখ বলেছিলাম, আধার নাম্বার, তারপরে দেখবেন ফোন নাম্বার, লিখবেন কোথায়, এই জায়গাটাতে। তারপরে দেখুন পিতা বা অভিভাবকের নাম, পিতা বা অভিভাবকের নাম আধার কার্ডে যেটা, সরি ভোটার কার্ডে যেটা এখন আছে ভোটার কার্ডটা, সেটা লিখলেন। তার এপিক নাম্বার দিলেন যদি থাকে। এপিক নাম্বারটা কোথায় থাকে জানেন আপনারা, এই এপিক নাম্বার আপনারা কজন জানেন না, একটু হাত তুলুন তো। এপিক নম্বর সম্পর্কে জানেন কারা, হাত তুলুন। জানেন, আদা আপনাদের এরকম ভোটার কার্ড আছে, 2 রকম ভোটার কার্ড, একটা হচ্ছে পিভিসি প্রিন্টের, একটা এরকম। দেখুন আপনার ছবি থেকে আপনার বাম দিকে 10টা ডিজিট নাম্বারটাকে এপিক নাম্বার বলে, ঠিক আছে, এটা নাম্বার। এখানে বলা হচ্ছে কি, পিতার যদি বা অভিভাবকের এপিক নাম্বার থাকে আপনি লিখবেন। তারপরে বলা হচ্ছে মায়ের নাম দিলেন,
মায়ের যদি এপিক নাম্বার থাকে দিবেন, না এপিক নাম্বার দিয়ে দেওয়ার দরকার নেই। বিবাহিতরা পুরুষরা তার স্ত্রীর নাম লিখবে তার পরের কলামে, আর স্ত্রীর যদি এপিক নাম্বার থাকে এখানে লিখবে। আর মহিলারা, বিবাহিত মহিলারা তাদের স্বামীর নাম লিখবে, আর স্বামীর যদি এপিক নাম্বার থাকে তার নিচে তার লাইনে লিখবে এখানটায়। এবার এটা সেকেন্ড পার্ট কমপ্লিট হলো। কারো এই সেকেন্ড পার্টে কোনো জিজ্ঞাসা আছে? কারো জিজ্ঞাসা থাকলে বলতে পারেন, তাড়াতাড়ি বলবেন ভাই। কারো জিজ্ঞাসা আছে? বুঝতে পেরেছেন? তাহলে ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট আমরা কমপ্লিট হলাম। এবার আপনাকে বলি, সেকেন্ড পার্টে যা দেবেন লেটেস্ট যেটা আছে সেটা দেবেন। এখন যে লেটেস্ট যে কাগজগুলো আমার হাতে আছে, বানান টানান যা আছে এখানে দেবেন। 2025 সালের যেটা আছে সেটা দেবেন। এবার থাকছে কি, এই ভাই চুপ করো, থাকছে কি থার্ড আর ফোর্থ। থার্ড আর ফোর্থ কোনটা? এই জায়গাটা তো ভাই, হ্যাঁ আমি সেটাকে একটু ভাঁজ করে নিয়েছি বোঝানোর জন্য। দুটো তো, একটা বাম দিকের একটা ডান দিকের। বাম দিকের আর ডান দিকের একটু গুলিয়ে ফেলছে অনেকে, আপনারা গুলিয়ে ফেলবেন না। বাম দিকের ঘরটাও ফিল আপ করতে হবে বা ডান দিকের ঘরটা, এই দুটো ঘরের মধ্যে একটা ঘর ফিল আপ করতে হবে। আগে মাথায় ঢুকিয়ে নেন, 3 নম্বর বা 4 নম্বর পার্টের কোনো একটা ফিল আপ করতে হবে। 3 নম্বর পার্টটা এটা, 4 নম্বরটা হচ্ছে এটা। 3 নম্বরটা হচ্ছে বাম দিকটা, 4 নম্বরটা ডান দিকটা, যেটা দাগটা না আছে, দুটোই সেম লেখা আছে। 3 নম্বর কারা ফিল আপ করবে? যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম আছে। 2002 সালে ভোটার লিস্টে যা নাম আছে সেম ধরে এখানে বসিয়ে দেবে। মাথায় থাকবে তো ভাই? ওখানে যদি নামের বানান ভুল থাকে, পাকাও মেরে নামের বানান আপনি এখানে ঠিক লিখবেন না, কারণ এটা চেকিং কোথাও হবে, 2002 এর কাগজটা ধরে চেক হবে। ওখানে ছিল তাপস ব্যানার্জি, TAPAS ধরছি তাপস, আর তাপস বাবুর এখন TAPOS ইউজ করছে। তাহলে এই যদি এখন পাকাও মেরে যেটা ইউজ করছে সেটা লিখলে হবে না, 2002 সালের ভোটার লিস্টে যা থাকবে ধরে বসিয়ে দিতে হবে। এবার এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে, বিধানসভা ক্ষেত্রের নাম। 2002 সালে অশোকনগর বিধানসভা ছিল তো? হ্যাঁ, কি বিধানসভা ছিল? দাঁড়ান না, আমি সংখ্যা চেয়েছি। এটা কি বিধানসভার মধ্যে ছিল? দাঁড়ান, এখানে হচ্ছে বিষয়। এখন অশোকনগর বিধানসভা হয়েছে। আমি উদাহরণ দিয়ে দিচ্ছি আপনাদের। অনেকে এই অশোকনগর বিধানসভাটা ভাঙতেও পারে, হয়তো ভেঙে হয়েছে। যেমন 2002 সালে মধ্যমগ্রাম বিধানসভা ছিল না, তাহলে মধ্যমগ্রামের এখন ভোটাররা তাহলে পাগলা হয়ে যাবে তো, কি হবে রায়? ওরা খুঁজবে কোথায়? তার বাপ দাদুকে জিজ্ঞাসা করবে, চাচাকে, মামাকে, মামা চাচা 2002 তুমি কোন বিধানসভার বিধায়ক তৈরি করেছিলে? তখন কি বলবে? ওরা বারাসাত বিধানসভার। ঠিক যদি কেউ হাড়োয়া বিধানসভা হয়ে থাকে, কারো আমডাঙ্গা হয়ে থাকে, যা হবে সেটা আপনি ওখানে লিখবেন। দ্বিতীয় কথা হচ্ছে বিধানসভা ক্ষেত্রের নম্বর। অশোকনগর বিধানসভা, যেমন ভাঙড়ের কথা বলি, বিধায়ক এখন 148 নম্বর বিধানসভা, আগে ছিল 107 নম্বর। তাহলে 2002-এ আপনার ভোটার লিস্ট যে বার করেছেন, নাহলে আমাদের কর্মীদের কাছে আছে, তাদের কাছ থেকে জেনে নেন। ওখানে তুমি বিধানসভার নাম্বার দিয়ে আছে, এখানে বসাবেন। তখন যে পার্ট নাম্বার দিয়ে আছে এখানে বসাবেন। তাহলে 3 নম্বর পার্টটা হয়ে গেল। 3 নম্বর পার্টে যা যা লেখা আছে আপনি লিখলেন। এখানে কি কি দেওয়া আছে? নির্বাচকের নাম, অর্থাৎ আপনার নাম্বার, নাম, যার 2002-এ ভোটার লিস্টে নাম আছে তার নাম, এপিক নাম্বার, আত্মীয়, ওখানে গার্জেন হিসাবে যে আছে, তারপরে আছে সম্পর্ক। ওখানে যে গার্জেন হিসাবে আছে আপনার, ওটা স্বামী হতে পারে, স্ত্রী হতে পারে, পিতা হতে পারে, পুত্র হতে পারে, যে সম্পর্ক সেই সম্পর্ক লিখলেন। তারপরে জেলার নাম, রাজ্যের নাম লিখে ফিল আপ হয়ে গেল। যে 3 নম্বরটা ফিল আপ করলো তাকে 4 নম্বর পার্টটা আর করতে লাগবে না। নিচে সইয়ের জায়গা আছে, সই করবেন, রেখে দেবেন। 2টো ফর্ম রেডি হয়ে গেল। অফিসার আসবে বাড়িতে, অনেক শুনছি নাকি অফিসার আসছে না, তার ঘরে বসে ফর্ম দিচ্ছে, বা কোনো পার্টির নেতার বাড়িতে বসে ফর্ম দিচ্ছে। যদি এই ধরনের কোনো অফিসার কাজ করে, সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে আপনি কমপ্লেন করবেন। কমপ্লেন করার সব থেকে সহজ রাস্তা বলছি, 1950 ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল সাইটের টোল ফ্রি নাম্বার। ওখানে ফোন করেই আপনার কে বিএলও একদম নোপরে নাম লেখা আছে, দেবেন গণনা ফর্ম বলে লেখা আছে, তার নিচে
নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও, ফোন করে বলে দেবেন এত নম্বর পার্ট থেকে এই জায়গা থেকে বলছি, আমাদের বিএলও ঘরে বসে ফর্ম দিচ্ছে, আমাদের বাড়িতে আসছে না। ওই বিএলওর দেখবেন চাকরি নিয়ে টান হয়ে যাবে। নেতার বাড়ি বসেও যদি করে, যা হচ্ছে বলে দেবেন যে নেতার বাড়ি বসে দিচ্ছে, ওর বিপদ হয়ে যাবে। কেন? ওকে তো অ্যাপয়েন্ট করা হচ্ছে আমার বাড়িতে এসে দেওয়ার জন্য, আমি ওর বাড়িতে গিয়ে নেবো কেন? আমি নেতার বাড়িতে গিয়ে ফর্ম নেবো কেন? আমডাঙ্গায় নাকি বড় এক নেতার বুথের এই কাজ করছে, এখন আমডাঙ্গায় গিয়ে বলে আসবো, আজকে যাবো একবার প্রোগ্রাম, তখন গিয়ে বলবো। যাক, ওটা হয়ে গেল। তাহলে 3 নম্বর যিনি ফিল আপ করবেন, কে ফিল আপ করবেন? যার 2002 সালে ভোটার লিস্টে নাম আছে তিনি ফিল আপ করবেন, তাকে 4 নম্বর পয়েন্টটা আর ফিল আপ করতে লাগবে না। এবার হচ্ছে আমার কথা, নওশাদ সিদ্দিকী, আমার তো 2002 সালে ভোটার লিস্টে নাম নাই, তাহলে আমাকে 4 নম্বর পার্টটা ফিল আপ করতে হবে। এটা কি ফিল আপ হবে? আমার আব্বার, আমার আম্মার, আমার দাদর, কানে হেডফোন দিয়ে আছে মনে হয় না, ওই জন্য তো জোরে কথা বলছে, কানে হেডফোন আছে মনে হয়, ওই জন্য জোরে বলছে, বুঝতে পারছি না, ভাবছি আমি ওই তো কম শুনছে, জোরে বলে ফেলছে। যাক, আব্বা আম্মা, দাদো দাদি, বাবা মা, ঠাকুরদা ঠাকুমা, তাই তো নাকি? এই আমি বলে তো, বুঝতে পারছেন কি বলছি? যে যে ভাষায় বলে, অর্থাৎ আমার আব্বার, আমার আম্মার বা আমার বাপের বাপ, বাপের মা, এই 4 জনের মধ্যে কারো একজনের 2002 সালে ভোটার লিস্টে নাম আছে, সেটা 4 নম্বর পয়েন্টে 4 নম্বর পার্টে বসিয়ে দেবেন। হ্যাঁ বলছি, এটা বসিয়ে দিলেন। এবার হচ্ছে 4 জনের কারো নাই, আপনি কি করবেন? ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট ফিল আপ করলেন, করে সইয়ের জায়গাতে সই করলেন, বিএলওকে যখন জমা দিলেন স্ট্যাম্প মেরে রেখে দিলেন। হতে পারে তো বাপ মা না দাদু দাদি কারো নাম নেই, কি হবে? আপনার তাহলে ভোটার লিস্টে নাম কাটা যাবে নাকি? মোটেও নয়। আপনি এটা ফিল আপ করে দেন, আপনাকে কি হবে? আপনাকে শুনানিতে ডাকবে, আপনি তখন ডকুমেন্টস নিয়ে যাবেন। 11টা ডকুমেন্টস চেয়েছে, তাই সেটা বলবে। এটা বুঝে গেছেন কি? একটা জিনিস ভুল করবেন না, সেটা হচ্ছে তৃণমূলের বন্ধুরা বলবে আমাকে ফর্ম দিয়ে আমি জমা করে দেবো, ও কাজ ভুলও আপনারা করবেন না। যারা ভোট চুরি করে তারা আপনার ফর্মের ডাস্টবিনে ফেলে দিতে পারে। আপনি নিচ্ছেন কার কাছ থেকে ফর্ম? আপনার বাড়িতে এসে ফর্ম কে দিচ্ছে? বিএলও। আপনি ফর্ম কাকে সাবমিট করবেন? সেই বিএলওকে। যখন সাবমিট করবেন, এখানে দেখবেন লেখা আছে বিএলও এর স্বাক্ষর, আপনার চোখের সামনে সে সই করবে, স্টাম্প মারবে। কাগজটা যত্ন করে রাখবেন, 2-4টে ছবি ফোনে তুলে নেবেন, 1-2 জেরক্স করে রেখে দেবেন, কাজ শেষ হয়ে গেল। এবার হচ্ছে কথা, ভোটার 2002 এর নিজের নাম নেই, বাপের নেই, মায়ের নেই, দাদর নেই, দাদির নেই, কি হবে তাহলে? দেশ থেকে তাড়িয়ে দেবে নাকি? দেশ থেকে তাড়াবার প্রশ্ন এটাতে নাই। এটা আপনি ভোট দিতে পারবেন কি পারবেন না তার প্রশ্ন। তাহলে কি করতে হবে? আপনি ফর্ম ফিল আপ করে জমা করবেন। কোন পার্ট দুটো ফর্ম ফিল আপ করবেন? কোন জায়গা দুটো? ফার্স্ট পার্ট অ্যান্ড সেকেন্ড পার্ট, থার্ড ফোর্থ। অর্থাৎ এই ঘরটা, এই যে ঘরটা আছে, এই ঘরটা ফিল আপ করার আর দরকার নেই। থার্ড আর ফোর্থ আপনি প্রথমে ছবি টবি দিলেন, তারপরে ডিটেলসটা দিয়ে ছেড়ে দিলেন, সই করলেন, জমা করে রিসিভ করে নিলেন। কি বলছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ইসিআই? 1987 সালে যাদের আগে জন্ম, 11টা ডকুমেন্টসের মধ্যে কোনো একটা ডকুমেন্টস দিলি হয়ে যাবে। কাস্ট সার্টিফিকেট দিলি হয়ে যাবে। সর্বোপরি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বিডিও থেকে ইস্যু করলে হয়ে যাবে। আপনার পড়াশোনা করেছেন, স্কুল সার্টিফিকেট থাকলে হয়ে যাবে। অনেক কটা ডকুমেন্টস আছে, হয়ে যাবে। এবার 1987 থেকে 2004-এর মধ্যে জন্ম, আপনার 11টা ডকুমেন্টসের মধ্যে একটা ডকুমেন্টস, বাবা মায়ের 11টা ডকুমেন্টসের মধ্যে একটা ডকুমেন্টস দিলে আপনার নাম উঠে যাবে। 2004-এর পরে জন্ম, আপনার 11টার মধ্যে একটা, আর বাপ মায়ের দুজনের 11টার মধ্যে একটা। সর্বোপরি বলি, আধার কার্ডটাও সুপ্রিম চড় খাবার পরে বিহারকে নিয়ে সুপ্রিম চড় খেয়েছে ইলেকশন কমিশন, আধার কার্ডটাও ইনক্লুড হয়েছে। যদিও এখন বলে একটা জন্তুর নাম বলে না, পানি খায় কিন্তু একটু কি করে, হ্যাঁ, এখন উনি বলছে রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে নয়, হ্যান। আর আমি তোমাকে কি বলছি, আমি এটা তুমি আমার ভোটার কার্ড হবে, এর সাথে আমার রেসিডেন্সিয়াল প্রুফ প্রমাণ করাবে। নাগরিকত্বের প্রমাণ তো ভোটার কার্ডের সাথে নয়, মানে ওরা ওদের তো নেওয়ার রাইট নাই। তাহলে এইটা হচ্ছে বিষয়বস্তু। ভাই নামাজের সময় শেষ হয়ে যাবে, আমি আর কথা বলবো না। 1 থেকে 2 জন যদি কিছু কোশ্চেন করেন, এটার মধ্যে আমি উত্তর দেবো। বলুন। পরিযায়ী শ্রমিক যারা রাজ্যের বাইরে আছে, দেশের বাড়ি আছে, গুড কোশ্চেন ভাই, ভালো করে শুনে রাখুন। এটা ভিডিও করে আলাদা করে ছাড়তে পারেন।
যারা পরিযায়ী শ্রমিক আছে কাউকে আসতে হবে না, কাউকে আসতে হবে না। দুটো অপশান আছে, অনলাইন অফলাইন। এটা তো অফলাইন, অনলাইনে আছে ইসিআই নেট অ্যাপ আছে, ডাউনলোড করবেন। বিদেশে আছেন, ভিন্ন রাজ্যে আছেন, ফিল আপ করে অনলাইনে সাবমিট করতে পারবেন। তবে আমি রিকোয়েস্ট করব অনলাইনে চক্করে না গিয়ে ম্যানুয়ালি আপনারা করুন অফলাইনে। কিভাবে? আপনার ছেলে বিদেশে আছে, আপনার ছেলে আপনার ভাই দিল্লিতে আছে, আপনার স্বামী কেরলে আছে, আপনার পিতা মহারাষ্ট্রে আছে, আপনি প্রাপ্তবয়স্ক, আপনি সই করে আপনি ফিল আপ করুন। সইয়ের জায়গাটাতে আপনার পিতা মহারাষ্ট্রে আছে, আপনি সই করছেন, আপনার নাম দিয়ে সই করুন। আর ব্র্যাকেটে যে ওই লোকটি আমার পিতা হয়, মানে পিতা। এখানে অপশান দেওয়া আছে, অ্যাপ্লিকেশন ফর্মে দেওয়া আছে, দেখুন কি লেখা আছে, নির্বাচক বা নির্বাচকের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর বা বামাদের বৃদ্ধাঙ্গুলের ছাপ, আত্মীয়তার ধরন উল্লেখ করুন তারিখ সহ। সহজেই তো। নির্বাচক মানে আমি নির্বাচন করছি মমতাকে, মোদিকে, যাকে ইচ্ছা। ভোটার, সহজ ভাষায় ভোটার, ভোটার বা তার আত্মীয় সই করে এটা জমা করতে পারে। তাহলে ক্লিয়ার হলো ভাই? যারা পরিযায়ী শ্রমিক আছে আসার দরকার নেই। কেরলে আছে, আসা যাতায়াত প্রায় 5,000 টাকা খরচ। ওই 5,000 টাকায় আমাদের এক মাসের সংসার চলে যাবে। কেন আসার দরকার ভাই? এখানে আপনার স্ত্রী আছে, আপনার পিতা আছে, আপনার ভাই আছে, আপনার দাদা আছে, ফিল আপ করে সে তার নামটা সই করে, শুধু যে কেরলে আছে, যে ভিন্ন রাজ্যে আছে, তার সাথে আপনার সম্পর্কটা কি সেটা উল্লেখ করে জমা করে কি করবেন, তারিখ দিয়ে জমা করুন। আর বিএলআরওর কাছ থেকে স্ট্যাম্প মেরে ঘরে রেখে দিন, আপনাদের নাম উঠে যাবে। এবার হচ্ছে আপনাদের নাম উঠলো না, কি করবেন তখন? ভয় পেয়ে যাবেন নাকি? ভয় পেয়ে যাবেন নাকি? ওই গলায় দড়িতে টাঙিয়ে যাবেন নাকি? ঘাস মারা ওষুধ খেয়ে ফেলবে নাকি? মোটেও কাজ করবেন না। আছে তো তাপস বাবু আপনাদের সাথে, আছে তো আজগাররা, আছে তো আমার আইনুল বাবুরা, আমাদের নেতৃত্বরা আছে তো, আপনাদের পাশে থাকবে। এখন তো হচ্ছে না, ওটা 1 মাস পরে হবে তো, মাথার উপর দিয়ে যাবে, অত ভেবে লাভ নেই। আমি আপনাদের একটা কথা বলছি, একটা বৈধ ভোটারের নাম কাটতে আমরা দেব না। তার জন্য একটা যদি ভোটার পশ্চিমবাংলায় থাকে, তার জন্য প্রয়োজনে সর্বোচ্চ লড়াই, সুপ্রিম কোর্টে গিয়ে আইনি লড়াই করব। তারপরেও বলছি, যদি আপনার নাম কেটে যায় তাহলে নির্বাচন কমিশন আপনার অভিযোগ জানানোর সময় দিচ্ছে, আপনার শুনানি হবে, ফাইনাল লিস্ট 7ই ফেব্রুয়ারি পাবলিশ হবে। অত ভয় পাওয়ার দরকার নাই নিজের। তাহলে বাঘকে তো বন্দি করা হলো তো ভাই, বাঘকে বন্দি করা হলো তো খাঁচাই। হ্যাঁ, 3টে পার্টে। প্রথম আপনি ফর্ম জমা করলেন, লিস্ট আপডেট হলো, আপলোড হলো, প্রকাশ হলো। ওখানে আপনার যদি নাম না থাকে আপনি অ্যাপ্লিকেশন করবেন যে আমার নাম আসলো না কেন। তার জন্য কি কি করতে হবে, কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, এখন ভাই বলে মাথাটা ঘাবড়ে লাভ নেই। এখন আপনার নাম আসবে না ভাবছেন কেন ভাই? আপনার নাম আসবে না এটা ভাবাচ্ছে এই মোদি আর মমতা মিলে, এই অভিষেক ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী মিলে। ওরা আপনাকে টেনশনে রাখছে, ওদের কথায় আমরা পড়বো না। আমি ভারতীয় নাগরিক, আমি বৈধ ভোটার, আমার নাম আসবে এই কনফিডেন্স আমাদেরকে রাখতে হবে। যদি না আসে 7 তারিখের পাবলিশ হবে, 7 তারিখের পরে আমাদের ফেসবুক আইডিগুলোকে ফলো করবেন, আমাদের চ্যানেল খবর যারা এই সমস্ত বাইরে বিভিন্ন চ্যানেলে দেয় তাদের ফলো রাখবেন। কি করতে হবে, যদি 2-4 জনের নাম না আসে সেটাও আমরা বলে দেবো, চাপ নেওয়ার দরকার নেই। এবার শুনতে পারেন ফুরফুরা শরীফে 50 জনের নাম কেটে গেছে। আগে আপনার বুথে দেখুন তো কজনের নাম কেটেছে, যাদের কেটেছে সেই লোক মারা গেছে না মারা যায়নি দেখুন তো। হই হই করলে হবে না, আগে নিজের বুথের খবর নেন, নিজের অঞ্চলের খবর নেন, নিজের বিধানসভার খবর নেন, নিজের জেলার খবর নেন, তারপরে রাজ্যের খবর নেবেন। কেউ আতঙ্কিত করতে চাইলে আতঙ্কিত হবেন না, পরে কোশ্চেন। এখন ওটাকে আমরা তদন্ত করছি, হ্যাঁ ওটা অনেক রহস্য আছে। আপনি যে কোশ্চেন করতে চান বুঝতে পেরেছি। থ্যাংক ইউ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চিন্তা হওয়ার কারণ নেই, কেউ ঘাবড়াবেন না, আতঙ্কিত হবেন না। আমার প্রতি ভরসা আছে কি না না একটু শুধু বলুন তো, ভরসা আছে তো ভাই? ভরসা আছে তো নাকি? তাহলে আমি এই বাবুদেরকে সাথে নিয়ে লড়ে নেব। থ্যাংক ইউ।